আমি সেজুর রহমান। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব এই স্টাডি অ্যান্ড প্লে চ্যানেলে, সেটা ইংলিশ গ্রামারের ভার্সাস স্পিচের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হলো ভার্ব, যা বাংলা অর্থ ক্রিয়া। তো জিনিসটা কি, অর্থপূর্ণ হওয়ার জন্য আমরা যে বাক্য ব্যবহার করি, সেই বাক্যের একটা ইম্পর্টেন্ট পার্ট হলো ভার্ব বা ইম্পর্টেন্ট শব্দ হলো ভার্ব। তো বেসিক্যালি এই ভার্বগুলো হচ্ছে সেই সমস্ত শব্দগুলো যেগুলো আমরা কোনো কাজ বোঝাতে ব্যবহার করি। যেমন মানে খাওয়া, রিড মানে পড়া, রাইট মানে লেখা, ড্র মানে আঁকা, প্লে মানে খেলা করা, গো মানে যাওয়া, বি অর্থাৎ কোনো কিছু হওয়া, বি ভার্ব, অ্যান্ড ইজ, এগুলো প্রত্যেকটা এই বি ভার্বেরই একটা ধরন। আর ডু মানে করা। এখানে প্রতিটা শব্দ এখানে কোনো একটা কাজ বোঝাচ্ছে। যেমন আমি যদি একটা বাক্য লিখি, আই ইট, এটার অর্থপূর্ণ বাক্য যেটা বোঝা যাচ্ছে যে আমি খাই। এখানে কি আই এম রিডিং, আমি পড়ছি। ক্ষেত্রে দুটোই হচ্ছে একটা অর্থপূর্ণ বাক্য, যেটা সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আই, দুটো ক্ষেত্রেই সাবজেক্ট হচ্ছে আই। এখানে সাবজেক্ট আই এর কি করছে সেই কাজটা বোঝাচ্ছে ইট শব্দের মাধ্যমে। আবার এখানে সাবজেক্ট আই, সে আই কি করছে সেটা বোঝাচ্ছে কি হিসেবের মাধ্যমে, এম রিডিং। একটা কোশ্চেন মাথায় আসতে পারে যে এখানে একটা ভার্ব ব্যবহার করা হলো ইট, আর এখানে দুটো ভার্ব পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে। তো কখন একটা সেন্টেন্সে একটা ভার্ব বসবে আর কখন একটা সেন্টেন্সে দুটো ভার্ব বসবে, এটা কোশ্চেন মাথায় আসতে পারে। সেটা অবশ্যই আমরা পরবর্তী ক্লাসে দেখবো। তার আগে আমরা দেখে নেব যে এই যে ভার্বগুলো আমরা বসেছি, ইট, অ্যাম, রিডিং, এগুলো কি আলাদা কোনো নাম দেওয়া যায় বা এগুলোর কাজ কি সেটাও দেখব। বেসিক্যালি ভার্বকে তার প্রয়োগ অনুযায়ী আমরা দু ধরনের ভাগ করি। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, প্রয়োগ অনুযায়ী ভার্বকে আমরা দু ধরনের ভাগ করি। একটা হলো প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা আরেকটা বলি মেইন ভার্ব। আর একটা ভার্ব হলো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। তো দেখো এই যে দ্বিতীয় কথাটা লিখেছি, এখানে কি লিখেছি, মেইন ভার্ব। এই মেইন ভার্ব কথাটা দেখলেই একটা জিনিস মাথায় আসবে কি, যে এটাই হচ্ছে কোনো সেন্টেন্সে যদি আমরা এই ধরনের ভার্বগুলো ব্যবহার করি তাহলে সেটাই হবে সেই সেন্টেন্সের মূল ভার্ব। অর্থাৎ আমি যদি বলি আই ইট রাইস, আই গো টু স্কুল, তিনটে ক্ষেত্রে দেখো এই সেন্টেন্সে একটাই ভার্ব ইট, এই সেন্টেন্সে একটাই ভার্ব গো, এই সেন্টেন্সে একটাই ভার্ব প্লে। তিনটে সেন্টেন্সই একটা করে ভার্ব ব্যবহার করেছি, আর যে একটা ভার্ব বসেই গোটা সেন্টেন্সটাকে অর্থপূর্ণ করে দিয়েছি। তো এখানে বোঝা যাচ্ছে আমি ভাত খাই। দ্বিতীয় সেন্টেন্সে যখনই যে সমস্ত ভার্বগুলো একা বসে একটা সেন্টেন্সকে অর্থপূর্ণ করে দিতে পারে সেই সমস্ত ভার্বগুলোকে আমরা বলবো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। যেমন আরো আছে, রাইট, ওয়াক, কাম, শিট। এবার যদি আমরা হেল্পিং ভার্ব দেখি বা অক্সিলারি ভার্ব দেখি, তো এই নাম অনুসারে একটা জিনিস ভালো বোঝা যাচ্ছে যে হেল্পিং ভার্ব অর্থাৎ এটা কোনো কিছুকে হেল্প করবে। কাকে হেল্প করবে না,
কাকে হেল্প করবে না মেন ভার্বকে হেল্প করবে, এটাই হচ্ছে এদের মূল ধর্ম। হেল্পিং ভার্বের মধ্যে আমাদের আছে হচ্ছে বি ভার্ব, am, is, are, was, were, shall, will, should, would, এগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এইগুলো কিভাবে একটা সেন্টেন্সে প্রয়োগ করার একটা উদাহরণ দেখে নিই। যেমন ধরো I am reading a book। দুটো ক্ষেত্রে দেখো আমরা দুটো খানিকটা কি বললাম যে রিড, টিচ এগুলো মেন ভার্বের মধ্যে পড়ে। আর এই মেন ভার্বকে এই সেন্টেন্সে রিডিং মেন ভার্বটাকে এই সেন্টেন্সে হেল্প কে করছে am ভার্বটা, এটা আমাদের মেন ভার্ব। একে হেল্প কে করছে am ভার্বটা, লেখা আমরা কি বলবো হেল্পিং ভার্ব। এখানে মেন ভার্ব কোনটা টিচিং, অর্থাৎ আমি শিক্ষা দিচ্ছি। এই শিক্ষা দেওয়াটা মূল কাজ এখানে, এই শিক্ষা দেওয়াটা মেন ভার্ব। আর একে হেল্প কে করছে সেন্টেন্সটা পূরণ করতে বা অর্থবহ করতে ইজ ব্যবহার করছে। তো ইজটা কারণ করবে হেল্পিং ভার্ব। স্ক্রিনশট নিতে হবে জায়গাটা। এবার এই যে বি, ক্যান, ইজ, আর, ওয়্যার, ওয়াজ এই সমস্ত ভার্বগুলো এতক্ষণ আমরা কি দেখলাম যে হেল্পিং ভার্ব হিসাবে সবসময় মেন ভার্বের সঙ্গে বসছে, কখনো একা বসে দেখলাম না উদাহরণগুলোতে। কিন্তু এমন কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে এই সমস্ত হেল্পিং ভার্বগুলো একটা মেন ভার্বের মতো কাজ করে। I am save 0 diamond। তো এই বাক্যে ভার্ব কোনটা? এই একটাই ভার্ব আছে, এই একটা ভার্ব এই সেন্টেন্সকে অর্থপূর্ণ করে দিচ্ছে, তাই এই ভার্বটা একজন হেল্পিং ভার্ব হয়ে একটা মেন ভার্বের মতো কাজ করছে। আবার যদি বলি হি ইজ গুড, সে ভালো, তাহলে এখানে একটাই ভার্ব, আর যদি সেন্টেন্সে একটাই ভার্ব থাকে সেটাকে আবার মেন ধরতে হবে। অথচ এটা একটা বাই ডেফিনেশন সংজ্ঞা অনুযায়ী এটা একটা অক্সিলারি ভার্ব, তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব মেন মতো কাজ করছে। এরকম আরো অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে। তাহলে এতক্ষণ ভার্বের প্রয়োগ অনুযায়ী সেগুলো কত ধরনের হয়, তার কিরকম ব্যবহার সেগুলো আমরা দেখব। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটা ভার্বের সঙ্গে একটা সাবজেক্টের সম্পর্ক দেখেছি, আর কোন কোন জায়গায় ভার্বের সঙ্গে সম্পর্ক থাকে সেগুলো দেখব। জানলাম, তার আগে আমরা সাবজেক্ট জেনেছি। এবার আমরা দেখে নেব যে অবজেক্ট জিনিসটা কি। অবজেক্ট একটা যে কোনো সেন্টেন্সে, ম্যাক্সিমাম সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব তার সঙ্গে অবজেক্ট মিলে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি করে। তো এই যে অবজেক্ট জিনিসটা কি আর অবজেক্ট সেটা কিভাবে আমরা বুঝবো যে একটা সেন্টেন্সের মধ্যে আছে সেটা আমরা দেখে নেব। ধরো লিখলাম, দুটো উদাহরণ দিচ্ছি। সবসময় দেখতে হবে যে ভার্ব কোনটা। এখানে ভার্ব কোনটা? এটা হচ্ছে আমাদের মেইন ভার্ব। এখানে ভার্ব কোনটা? এটা আমাদের মেইন ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। এবার আমরা দেখে নেব যে একটা ভার্বকে কি দিয়ে কোশ্চেন করলে অবজেক্ট হবে। যে কোনো মেইন ভার্বকে আমরা যদি ভার্ব দিয়ে কোশ্চেন করি, মেইন ভার্বকে ভার্ব দিয়ে কোশ্চেন করি আর হুম দিয়ে কোশ্চেন করি, কি বা কাকে। এই দুটো দিয়ে কোশ্চেন করে আমরা যে অ্যানসারটা পাবো, এখান থেকে যে অ্যানসারটা পাবো সেই উত্তরটাই হলো আমাদের অবজেক্ট।
এবার দেখে নিই এখানে মেন ভার্ব কোনটা, প্লেস। একে আমি হোয়াট দিয়ে বলছি, অর্থাৎ কি খেলে, হোয়াট প্লেস, কি খেলে, ক্রিকেট খেলে, উত্তর এটাই। তাহলে এটা আমার হয়ে গেল অবজেক্ট। এখন আমি যদি এখানে কোশ্চেন করি, মেন ভার্ব অপশন, মেন ভার্ব কোশ্চেন করি, কখনো অক্সিলারি ভার্ব না। এই মেন ভার্ব যদি কোশ্চেন করি কি পড়ে, কোন উত্তর পাবো কি, পাবো না। আমি যদি বলি কাকে পড়ে, কোন উত্তর পাবো, পাবো না। তাহলে এখানে কোনো অবজেক্ট নেই। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে আমরা বলি ইন্ট্রানজিটিভ ভার্ব। হি gives me a pen, এই যে সেন্টেন্সটা, হি gives me a pen, এখানে ভার্ব কোনটা, এটা, এটাই মেইন ভার্ব। এর আমি একে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, একে যদি আমি হোয়াট দিয়ে কোশ্চেন করি, তাহলে কি উত্তর পাবো, পেন। কি দেয়, পেন দেয়। যদি হুম দিয়ে কোশ্চেন করি তাহলে কি উত্তর পাবো, কাকে দেয়, আমাকে দেয়, মি, আমাকে দেয়। এইটাও একটা অবজেক্ট, এটাও একটা অবজেক্ট, দুটোই অবজেক্ট। এটাকে একটা নাম দিলাম, এটাকে দুটো। তাহলে এটা আমাদের হয়ে গেল ট্রানজিটিভ ভার্ব। এই ভার্ব তখন আমরা কি বলবো, ট্রানজিটিভ, কারণ অবজেক্ট আছে তাই এটা ট্রানজিটিভ। কি কি দিয়ে কোশ্চেন করতে হচ্ছে মেন ভার্বকে, যখন মেন ভার্বকে হুম দিয়ে কোশ্চেন করে, অর্থাৎ কাকে দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পাবো সেটা সবসময় একটা কোনো প্রাণী বা পশু বা মানুষ হবে। কারণ হুম, হুম কথাটা কখন যে সবসময় সজীব বস্তুকে ব্যবহার করা হয়, হুম কোশ্চেনটা। এর মেন ভার্বকে হুম দিয়ে কোশ্চেন যে উত্তরটা পাবো সেটাকে আমরা বলবো সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট। আর যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, অর্থাৎ কি দেয়, সেটা তো অবশ্যই সবসময় একটা বস্তু হবে, তাই না। সেই উত্তরটা যেটা পাবো সেটাকে বলবো ডাইরেক্ট অবজেক্ট। যেমন আগে যে উদাহরণটা নিয়েছিলাম, হি gives me a pen, এটা আমাদের মেইন ভার্ব। একে আমি হোয়াট দিয়ে কোশ্চেন করছি তখন কি পাচ্ছি, সরি, যখন হুম দিয়ে কোশ্চেন করছি তখন উত্তর পাচ্ছি মি। তাহলে মিটা আমাদের হয়ে গেল ইনডাইরেক্ট অবজেক্ট। আগে বলেছি হুম দিয়ে কোশ্চেন করে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট, তাহলে এটা ইনডাইরেক্ট অবজেক্ট। এবার আমি যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, হোয়াট গিভস, কি দেয়, পেন দেয়। তাহলে এটা আমাদের হয়ে গেল ডাইরেক্ট। এই জিনিসগুলো সবসময় একটু খেয়াল করে রাখছো যে ভার্ব কখন ট্রানজিটিভ, কখন ইনট্রানজিটিভ, কখন কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট। এগুলো জানার সুবিধা একটাই, সেটা হচ্ছে প্রথমত তোমাদের ট্রান্সলেশনে অনেক সুবিধা হবে। আর নিখুঁত ট্রান্সলেশন করতে গেলে এগুলো জানা অবশ্যই দরকার। আবার যখন ধরো তোমরা ভয়েস চেঞ্জ করছো, যেটা তোমাদের গ্রামারের জন্য খুব ইম্পর্টেন্ট টপিক, সেই ভয়েস চেঞ্জ করতে গেলে এই এই সমস্ত ইনডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এই সমস্ত কিছুকে জানা খুব প্রয়োজন। তবেই গিয়ে তোমরা ভার্বকে ভয়েস চেঞ্জ করতে পারবে প্যাসিভ থেকে অ্যাক্টিভে বা ভাইস ভার্সা। সেটাই খুঁজতে হবে ট্রানজিটিভ ভার্ব কোনটা, কোনটা ইনট্রানজিটিভ ভার্ব। আর যদি ট্রানজিটিভ ভার্ব হয় যার অবজেক্ট থাকে, তো সেখান থেকে তোমাকে বুঝতে হবে যে কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট।
যেটা ভার্বের সব থেকে ইম্পর্টেন্ট একটা প্রয়োগ। টেন্স এর বাংলা অর্থ হলো কাল। একটা বাক্যকে অর্থপূর্ণ করার পিছনে সব থেকে বড় ভূমিকা হচ্ছে টেন্সের। যেমন আমি যদি বলি যে আমি খেয়েছি, তার মানে আমি এখনই খেয়ে এলাম। আমি যদি বলি যে আমি পড়ছিলাম, মানে আমি কিছুক্ষণ আগে পড়ছিলাম, যেটা কম্পিউটারের কাজটা। আমি এখন শিক্ষাদান করছি, এই মুহূর্তে শিক্ষাদান করছি, তার মানে এই মুহূর্তে আমি কাজটা করছি। তো তিনটে ক্ষেত্রে দেখো, কোনোটা কাজ কমপ্লিট হয়ে গেছে বহু আগে, কোনোটা কাজ জাস্ট এই মাত্র কমপ্লিট হলো, আর কোনোটা কাজ এখনো চলছে। এটা হলো বাংলা ক্ষেত্রে। এবার ইংলিশের ক্ষেত্রে যখন এটাকে আমরা বলতে চাইবো, তখন তার ফর্মগুলো জানা, তার সেই বাক্যগুলো কিভাবে গঠন করবো, তার ট্রান্সলেশন কিভাবে করবো, সেটাকে জানা খুব গুরুত্বপূর্ণ। যার জন্য সবার আগে টেন্সকে খুব ভালোভাবে শিখতে হবে। এবার যখনই আমরা কালের কথা বলছি বা টেন্সের কথা বলছি, টেন্স প্রধানত সময় অনুযায়ী তিন ধরনের হয়। যেমন আমাদের অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছে, তাহলে সেটা কি হবে? পাস্ট টেন্স। বর্তমানে কোনো কাজ চলছে, সেটা প্রেজেন্ট টেন্স। ভবিষ্যতে কোনো কাজ হবে, সেটা ফিউচার টেন্স। এই তিনটে হচ্ছে ভাগ। এই প্রত্যেকে আরো আলাদা আলাদা ভাগ আছে, যেমন সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকেরই চারটে করে ভাগ আছে। ওটাতে যাবো, কিছুক্ষণ পরে যাবো। বাট তার আগে দুই জিনিস বলি, যেটা ভার্বের, আমি যদি কোনো একটা ভার্ব, যে কোনো ভার্ব, যেমন সি, সি মানে দেখা। এই সি ভার্বকে তিন ধরনের ফর্ম আছে, একটা প্রেজেন্ট, একটা পাস্ট, একটা পার্টিসিপল। তিনটে ফর্মে আমি সি যখন বলছি, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম। এর পাস্ট ফর্ম একটা আছে, একটা পার্টিসিপল ফর্ম আছে। সেখানে এটা চেঞ্জ কিভাবে হবে, সে ডিপেন্ড করে কিছু নিয়মের উপর। সেই নিয়মটা দেখার জন্য আমরা ভার্বকে দুটো ভাগে ভাগ করি। একটা হলো স্ট্রং ভার্ব, আর হলো উইক ভার্ব। স্ট্রং ভার্ব সেগুলো যারা শব্দের মধ্যে যদি কোনো ভাওয়েল থাকে, যেমন সিং, সিং শব্দের মধ্যে একটা ভাওয়েল আছে, এটা কোনটা? আই। এই ভাওয়েলের পরিবর্তনের মাধ্যমে এরা এই ভাবটা পাস্ট ফর্ম তৈরি করে আর পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে। যেমন সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, আইটা চেঞ্জ হয়ে গিয়ে এ হয়ে যাবে, আর পার্টিসিপল কি হয়ে যাবে? সাং। আবার কিছু ভার্ব আছে যারা পাস্ট ফর্ম করার সময় ভাওয়েলটাকে চেঞ্জ করে নেয়, আর পার্টিসিপল ফর্ম করার সময় এক্সট্রা একটা সাফিক্স যোগ করে। যেমন ধরো ড্রাইভ, ড্রাইভের ক্ষেত্রে কি হয়? পাস্ট ফর্ম করার সময় আইটা চেঞ্জ হয়ে যাবে, তখন হয়ে যাবে ড্রোভ। এবার যখন পার্টিসিপল ফর্ম করবো, তখন লাস্টে এটার সঙ্গে লাস্টে একটা এন যোগ হবে, প্রেজেন্ট ফর্মের সঙ্গে লাস্টে একটা এন যোগ হবে। এই সমস্ত নিজেদের মধ্যে একটা চেঞ্জ করে যখন কোনো শব্দ, কোনো ভাব নিজেদের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করতে পারে, সেই সমস্ত ভাবগুলো আমরা বলবো স্ট্রং ভার্ব। আর উইক ভার্ব যেগুলো, যাদের লাস্টে ডি, ইডি, টি এই সমস্ত ব্যবহার করে পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তৈরি করে। যেমন আমি যদি বলি ক্রাই, এর উদাহরণ হচ্ছে যেমন ক্রাই, কাঁদা। পাস্ট ফর্ম কি? ক্রাই, এটাও ক্রাই।
আবার কিছু উইক ভার্ব আছে যাদের তিনটে ফর্মই সেম রয়েছে, যেমন রিড, এর পাস্ট প্রেজেন্ট পার্টিসিপেল তিনটে ফর্মই। আবার কিছু উইক ভার্ব আছে যারা, যেমন ধরো মিট, মিট যখন চেঞ্জ হয় তখন কি করে, তাদের মাঝখানে একটা ভাবেরকে কমিয়ে আনছে। মেট ঠিক সেম কেস ফিডের ক্ষেত্রে, খাওয়ানো, ফেড। এটার বেশি ধারণা স্ট্রং ভার্ব আর উইক ভার্বের মধ্যে। খুব ভালো হয় যদি তোমরা প্রতিদিন সকালে উঠে পড়া শুরুর আগে সর্বপ্রথম ইংলিশ চ্যাপ্টারটা খুলবে আর ভার্বের 10টা করে ভার্ব মুখস্থ করবে এবং তার পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্মটা মুখস্থ করবে। তাতে হবে কি, তোমাদের এক সপ্তাহ পর মানে মোটামুটি 70টা ভার্বের প্রত্যেকটা ফর্ম জানা হবে। এটা যখন মুখস্থ করো তখন মুখস্থ করার একটা পদ্ধতি আছে। প্রথমে ভার্বের ফর্মুলা মুখস্থ করো, দ্বিতীয় ক্ষেত্রে ভার্বের মানেটা মুখস্থ করো, আর তারপর যখন ভাবটা মুখস্থ সবকটা ফর্ম মুখস্থ হয়ে মানে মুখস্থ হয়ে যাবে, তারপর সেই ভাবটাকে দিয়ে একটা মেক সেন্টেন্স একটা সেন্টেন্স তৈরি করবো। তাহলে কি হলো, কারণ ভাবে মানে জানা হলো, ভার্বটার প্রত্যেকটা ফর্ম জানা হলো। যেমন আমি ধরো সি, সি মানে দেখা, স মানে দেখেছি, এটা সি। সি দিয়ে একটা বাক্য তৈরি করবে, স দিয়ে একটা বাক্য তৈরি করবে, সি দিয়ে বাক্য। তাহলে কি হবে, এই তিনটে ভার্বের প্রয়োগ তোমাদের জানা বোঝা হবে। আবার যখন আরো মানে এর মানেটা জানা বুঝতে পারবে, তখন এটা দীর্ঘদিন ধরে মনে থাকবে। তো এইভাবে তুমি যদি প্রতিদিন 10 মিনিট মুখস্থ করো, এক সপ্তাহ পর তোমাদের ভার্ব সম্বন্ধে আর কোনো রকম কোনো কনফিউশন থাকবে না, যে কোন ভার্বের পাস্ট ফর্ম কি হবে সেটা কোনো কনফিউশন থাকবে। এবার আমরা টেন্সের ভাগ সময় দেখুন। টেন্স অর্থাৎ কালের সময় অনুযায়ী তিনভাবে ভাগ হতে পারে। যে একটা অতীতে ঘটেছে, একটা ঘটনা এখন ঘটছে, আর একটা ভবিষ্যতে ঘটতে পারে। তাহলে অতীতে যেটা ঘটেছিল সেটা পাস্ট, যেটা এখন ঘটছে সেটা প্রেজেন্ট, যেটা ভবিষ্যতে ঘটবে সেটা ফিউচার। এই প্রত্যেকটা পাস্ট প্রেজেন্ট ফিউচারেরই আবার 4টা করে ভাগ আছে। পাস্টে যেমন পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারে তাই ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই পারফেক্ট কন্টিনিউয়াসটা একসাথে। এবার অবভিয়াসলি যেটা আগে ঘটে গেছে সেটা নিয়ে আগে আলোচনা করতে হবে, তাই সর্বপ্রথম আমরা পাস্ট নিয়ে আলোচনা করব। এবার আমরা দেখে নেব যে পাস্টের ইনডেফিনিট অর্থাৎ পাস্ট ইনডেফিনিট কাকে বলে, কোন কোন ঘটনাগুলোকে আমরা পাস্ট ইনডেফিনিট বলবো, আর তার সেন্টেন্সগুলোকে কিভাবে গঠন করবো সেটা আমরা দেখব। প্রথমে জেনে নিই যে কাকে বলে। ধরো অতীতে কোনো একটা ঘটনা ঘটে গেছে, যেটা কমপ্লিট, একদম পুরো কমপ্লিট, এখন আর কোনো হচ্ছে না, একমাত্র অতীতে হয়েছে এবং শেষ হয়ে গেছে। বা অতীতের কোনো, বা আমি যদি বলি যে দুটো ঘটনা একই সঙ্গে অতীতে ঘটছে, এই তিনটে ক্ষেত্রে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট টেন্সে ব্যবহার করব। তখনটা কিরকম হবে, প্রথমে বলছে সাবজেক্ট, তারপরে বলছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম, তারপরে বসবে বাকি যা থাকবে সেটা বলবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। এবার যদি বলি কোনটা ঘটনা অতীতে ঘটে গেছে, যেমন ধরো
আমি যদি বলি আমি সেখানে গেছিলাম, তার ইংরেজি কি হবে? আই ওয়েন্ট। আই গিয়েছিলাম, যাওয়া অর্থে আমরা কি ব্যবহার করি? গো কে ব্যবহার করি। তাহলে গো এর পাস্ট ফর্ম কি হবে? ওয়েন্ট। ওয়েন্ট মানে গিয়েছিলাম, তাহলে এখানে ব্যবহার করবো ওয়েন্ট। আই ওয়েন্ট। এবার যদি অতীতের অভ্যাস হলো, যেমন আমি যদি বলি আমি শহরে থাকতাম, তো শহরে থাকাটা নিশ্চয় ডেলিকার মানে প্রতিদিনের ব্যাপার। এমন তো নিশ্চয়ই হবে না যে আমি শহরে যাচ্ছি আর চলে যাচ্ছি আর চলে আসছি, সেটাকে নিজে শহরে থাকা বলে না। এই থাকতাম অর্থাৎ থাকা অর্থে আমরা কোন শব্দকে ব্যবহার করি? লিভ। লিভ মানে হচ্ছে থাকা। তাহলে এর পাস্ট ফর্ম কি হবে? লিভড। আমাকে লিখতে হবে আই, প্রথমে আছে সাবজেক্ট আই, লিভড। শহরে থাকতাম, তাহলে ইন টাউন। আমি শহরে থাকতাম। এইবার বলছি দুটো ঘটনা যদি একই সঙ্গে ঘটে, এরকম একটা উদাহরণ দেখি। আমি যখন পড়ছিলাম তখন তারা খেলছিল, তাহলে আমার পড়া আর তাদের খেলা ঘটনাটা একসঙ্গে ঘটছে, তাহলে এটাকে আমরা পাস্ট টেন্সে বলবো। তাহলে প্রথমে এই যে যখন আর তখন, এই যখন আর তখন অর্থে আমাদের ব্যবহার করা হয় হোয়াইল। তারপরে আমরা এখানে দিলে সাবজেক্ট কোনটা, যেমন আমি পড়ছিলাম, তাহলে আমি সাবজেক্ট, তার জন্য আই। পড়ছিলাম, তাহলে রিড মানে পড়া, রিড এর পাস্ট ফর্ম কি? সেটাও রিড। হোয়াইল আই রিড, তারা খেলছিল। খেলার ইংরেজি কি? প্লে। তাহলে প্লে এর পাস্ট ফর্ম কি হবে? প্লে। আর লিখতে হোয়াইল আই রিড দে প্লে। তাহলে এইভাবে তিনটে কেসে আমাদের পাস্ট ইনডিফিনিট ফর্ম হবে। একটা হচ্ছে কোনো ঘটনা ঘটে গেছে, একটা অতীতে কোনো অভ্যাস, আর দুটো ঘটনা একসঙ্গে ঘটছে, যেটা এটা। এই ফর্মটা অবশ্যই মনে রাখবেন। এর উপরে আমরা কিছু ট্রান্সলেশন, এবার এই পাস্ট ইনডিফিনিটের উপরে আমরা কিছু ট্রান্সলেশন, 6টা সেন্টেন্স দিলাম, 6টা সেন্টেন্সে ট্রান্সলেশন করে কমেন্ট সেকশনে জানাবে। খুব সহজ সহজ ট্রান্সলেশন আছে, হয়তো কোনো অসুবিধা হবে না। আশা করি যেখানে কোনো ডাউট হবে সেখানে আমি জিনিসটা করে দেবো, সেটা মানে অবশ্যই তার আগে তোমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। কারণ আমার এই লেসনটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে তাহলে সেটা অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আগামী দিনে আরো ইংলিশকে শেখার জন্য, গ্রামারকে শেখার জন্য, আর অন্যান্য সাবজেক্টকে শেখার জন্য অবশ্যই স্টাডি অ্যান্ড প্লে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের বাটনের পাশে একটা যে বেল আইকন আছে, সেই বেল আইকনের উপর ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করবো আশা করবো আমার ভিডিও মেকিংয়ে আমার ভিডিও যাতে আরো ভালো হয়, তার জন্য তোমাদের কাছে আমি সাজেশন পাবো এবং তোমাদের কাছে সাপোর্ট পাবো। আগের ভিডিওকে এত ভালো, থ্যাংক ইউ।